রাজনৈতিক সরকারের সময় যেমন ব্যাংক খাতগুলো চাপে ছিল, এই সময়কালেও আমরা সেই চাপগুলো দেখছি এবং ভবিষ্যতে এই দলগুলো যখন আবার ক্ষমতায় আসবে নতুন করে আবার এইগুলো চাপ সৃষ্টি হয়। গণতন্ত্রহীনতা, জবাবদিহিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছিল, সেই সংস্কৃতি আজকের ব্যাংকিং সেক্টরের জন্য কতটা দায়ী? অবশ্যই দায়ী। আদর্শ গণতন্ত্র ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যাশা করছি, এটা যেন হঠাৎ করে মানে অলৌকিকভাবে কিছু পাওয়ার যেন প্রত্যাশা না করি। প্রিয় দর্শক, টিবিএস-এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সিপিডির গবেষণা পরিচালক অর্থনীতিবিদ খন্দকার গুলাম মোয়াজ্জেম। খন্দকার গুলাম মোয়াজ্জেম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আমাকে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন আজকে ব্যাংকিং সেক্টরের ডিফল্ট লোনের ডেটা রিলিজ হয়েছে। সেখানে সেপ্টেম্বর পর্যন্ত বলা হচ্ছে 6,44,000 কোটি টাকা লোন খেলাপি হয়েছে। আমাদের মোট দেয়া লোনের এটা প্রায় 36%। মানে 3 টাকার 1 টাকা ডিফল্ট। দেখুন, আমি এই তথ্যটা অনেক আগে প্রফেসর মইনুল ইসলামের কাছে একবার শুনেছিলাম। উনি একবার বলেছিলেন যে পরিমাণে লোন রিশিডিউল হয়েছে, একই লোন 4 বার 5 বার করে রিশিডিউল হয়েছে, ওই রিশিডিউলগুলো যদি আপনি হিসেবে নেন তাহলে কিন্তু আমাদের এই মুহূর্তে খেলাপির পরিমাণ বা এই যে শ্রেণীকৃত ঋণের পরিমাণ কিন্তু বহু, এবং সেটা 6 লক্ষ কোটি টাকারও বেশি। ওই সময় আমার মনে হয় এটা 10 বছর আগে মনে উনি বলেছিলেন যে সেটা 4 লক্ষ কোটি টাকা। ওই যে সময় সরকারি হিসেবে সেটা মনে হয় 1,20,000 বা 1,30,000 কোটি টাকা দেখানো হচ্ছিল। তো এখন আমরা যে তথ্যটা পাচ্ছি সেটা বলা যেতে পারে যে এই সরকার যাবার পরে বর্তমান গভর্নর এসছেন, বর্তমান অর্থ উপদেষ্টা এসছেন, নতুন যে প্রশাসন এসছেন, তারা এই তথ্যগত জায়গায় আরও কিছু স্বচ্ছতা আনার চেষ্টা করছেন এবং লোনের ক্ষেত্রে যে পরিমাণে লোন রিশিডিউল করার যে একটা প্রবণতা ছিল পূর্বে, সেইগুলোকে বন্ধ করেছেন। যদিও আবার এর মধ্যেও দেখলাম আবার একবার রিশিডিউলের সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা এই লোন রিশিডিউলিং এর ক্ষেত্রে বা তথ্য উপাত্তগুলোকে তারা উন্মুক্ত করেছেন, উন্মোচন করেছে। ফলে এখন আমরা অনেক বেশি বাস্তবানুক তথ্যের ভিত্তিতে জানতে পারছি কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও তো আমরা ফলো করতে চাচ্ছি। দেখুন, আমরা যদি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ চিন্তা করি, যেটাকে ব্যাসেল 2 বলে বা ব্যাসেল 3 বলে, এগুলো মানে ব্যাসেল 3 তো অনেক দূরে থাক। যেটুকু আমি জানি যে রিস্ক ওয়েটেড অ্যাসেট করতে হয় আপনাকে, সেই অনুযায়ী আপনি নাহলে লোন দিতে পারবেন না। এইভাবে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনার এই যে প্রাইভেট সেক্টর ক্রেডিট ফ্লো, এটা আরও অনেক কমে যাবে, কেননা ব্যাংকগুলোকে তখন আরও অনেক বেশি তার এই সমস্ত লোনের অ্যাগেনস্টে, এই যে খেলাপি ঋণের অ্যাগেনস্টে প্রচুর পরিমাণে তাকে তখন রাখতে হবে, সঞ্চিতি দেখাতে হবে, ডিপোজিট দেখাতে হবে না, আদারওয়াইজ সে লোন দিতে পারবে না। যদি আমি ব্যাসেল 3 অনুযায়ী যদি আমার এই ব্যাংকিং সেক্টরের সমস্ত ইন্ডিকেটারগুলোকে সাজাতে চাই, সুতরাং সেই যদি আমরা আদতেই আমরা চাই যেন সেই দিকে যায়, সম্ভবত এখনও সরকার সাহস করেন না যে ওই মাত্রায় ব্যাসেল 2 বা ব্যাসেল 3-কে পূর্ণ মাত্রায় কমপ্লাই করার ক্ষেত্রে, কেননা ব্যাংকগুলোর শারীরিক অবস্থা বা আর্থিক অবস্থা এই মুহূর্তে কিন্তু মোটেই ভালো না। এই যে ব্যাংকগুলোর শারীরিক অবস্থা, আর্থিক অবস্থা ভালো নয়, আপনার 6,44,000 কোটি টাকা সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ, এবং অনেক ঋণ তো আপনার কোর্টে আটকা আছে, রিট করে এটাকে খেলাপি দেখানো যাচ্ছে না। টোটাল ডিস্ট্রেস যদি অ্যাসেট বলা হয় তাহলে তো এই ফিগার আরো অনেক বেশি হবে। হ্যাঁ, তো এত টাকা গেল কোথায়? কে নিল এত টাকা? দেখুন, এটা তো মনে হয় যে খুবই বহুল আলোচিত একটা বিষয়, যে মাঝখানে একটা মানে এই সরকার আসবার পরেই সম্ভবত একটা রিপোর্ট বের হয়েছিল যে ব্যাংকের ডিরেক্টররা পারস্পরিক যোগ সাজসে খেলাপি ঋণের প্রায় 69% ঋণ তারা নিয়েছেন। অর্থাৎ এক ব্যাংকের ডিরেক্টরের ক্ষেত্রে আছে, নিষেধাজ্ঞা আছে, তার ব্যাংক থেকে তিনি ঋণ নিতে পারবেন না। কিন্তু যেটা হয় যে অন্য ব্যাংক থেকে নেওয়ার ক্ষেত্রে আবার তার কোনো অসুবিধা নেই। ফলে তিনি নামে বেনামে ভুয়া কোম্পানি দেখিয়ে উইন্ডো ড্রেসিং করে তিনি আরেকটা ব্যাংক থেকে নিয়েছেন। ঠিক একইভাবে ওই ব্যাংকের ডিরেক্টররাও আবার এই ব্যাংক থেকে আবার ঋণ নিয়েছেন। দুর্ভাগ্য যেটা মানে সাধারণত কর্পোরেট গভর্নেন্সে যেটা হয় যে ব্যাংকের লোন সংক্রান্ত ডিসিশনগুলো, এগুলো কিন্তু ম্যানেজমেন্টের ডিসিশন হওয়ার কথা, এগুলো বোর্ড পর্যন্ত কিন্তু এই জায়গাগুলোতে হওয়ার কথা, ইন্টারফারেন্স হওয়ার কথা না। কিন্তু দেখা গিয়েছে বোর্ডগুলো এই ব্যাংকের লোন সংক্রান্ত ডিসিশনগুলোতে সরাসরি হস্তক্ষেপ করেছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ম্যানেজমেন্ট চাচ্ছে না, অথবা ম্যানেজমেন্ট চেয়েছেও, ম্যানেজমেন্ট বলতে আমি বলছি যে যিনি ম্যানেজিং ডিরেক্টর বা যিনি ব্যাংকের শীর্ষ পদে আছেন তিনি, তাদের যোগ সাজসেও অনেক সময় আসলে এই
সমস্ত ঋণ গিয়েছে এবং এখান থেকে এখন, এবং তাতে যেটা হয়ে গিয়েছে এখন এই সমস্ত ঋণগুলো যখন খোঁজা হচ্ছে, ঠিক আছে নিয়েছে তো, তাহলে তার এগেনস্টে কি কিছু কোলাটেরাল আছে? দেখা যাচ্ছে কোনো কোলাটেরালও নেওয়া হয়নি। আবার কখনো কোলাটেরাল যেগুলো আছে সেগুলো মানে ইনফ্লেটেড মূল্যে এগুলোকে ধরে দেওয়া আছে, এগুলো বিক্রি করলে আসলে ওই মূল্য কখনো আসবে না। এখন যখন কিছু কিছু ক্ষেত্রে ব্যাংকগুলো উদ্যোগ নিচ্ছে এগুলো আদায়ের জন্য, এবং সেই জন্য কোলাটেরালগুলো বিক্রির উদ্যোগ নিচ্ছে, তখন রাজনৈতিক কারণেই হোক অথবা যে কোনো কারণেই হোক এইগুলো কেনার জন্য কোনো আবার ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাংক এক ধরনের উভয় সংকটে পড়েছে। এই ব্যাংকিং সেক্টর থেকে লুটপাটের টাকা তো অনেক পাচারও হয়ে গেছে। সেই মানে আমরা শুনে থাকি, যেটা হলো যেমন হোয়াইট পেপার কমিটি রিপোর্টে একবার আমরা পড়লাম $234 বিলিয়ন পাচার হয়েছে 15 বছরে। জেনুইন কারণেও তো অনেক ডিফল্টার হয়েছে। অনেক সেক্টরের ব্যবসা বাণিজ্যের অবস্থাও তো আসলে খুব বেশি ভালো না। যেমন টেক্সটাইল সেক্টর বড় একটা শকের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনার ইনফরমেশন, আপনার অবজারভেশন, আপনার অ্যানালাইসিস কি বলে? দেখুন, যখন এই ম্যাসিভ আকারে যখন ডিফল্ট হয় এবং সেই ডিফল্ট যখন দীর্ঘকাল ধরে চলে, তখন সামগ্রিকভাবেই যারা লোন প্রদানকারী সংস্থা তাদের পক্ষে যে কোনো তথ্যের উপরই তখন আর বিশ্বাস রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। বাংলাদেশে যেভাবে লোন দেয়া হয় এবং লোনের তথ্যপাত্র যেভাবে যাচাই করা হয়, তাতে কিছু ব্যাংক ছাড়া, প্রথম শ্রেণীর কিছু ব্যাংক যারা জানে, এ গ্রেডের কিছু ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংকেই যে ধরনের লোনের ক্ষেত্রে কমপ্লায়েন্স মেনটেন করার কথা, সেই কমপ্লায়েন্সগুলো আসলে মেনটেন না করে আসলে দেয়া হয়। এখন যখন বলছেন যে টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আছে, সম্ভবত কোনো কোনো ক্ষেত্রে কথাটা সত্য যে টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাদের গ্যাস বিদ্যুতের সমস্যা রয়েছে, অন্যান্য সার্ভিস যেগুলো পাওয়ার কথা, আবার এক্সপোর্টের ক্ষেত্রে গ্রোথ যখন কমে যায় তখন আমাদের টেক্সটাইল সেক্টর আরেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেটা আবার আমদানিকৃত কাপড় আসলে সেটাও আমার ডোমেস্টিক টেক্সটাইল কাপড় এফেক্ট করে, সেগুলো কারণ রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা বলছিলাম, যে যখন বিপুল পরিমাণ ঋণ আগেই আপনার ডিসবার্স হয়ে আছে এবং এর মধ্যে হয়তো টেক্সটাইল সেক্টরের মালিকরাও হয়তো এই সমস্ত ঋণগুলো নিয়েছেন অনেক, এখন যখন জেনুইন কারণেই তার হয়তো দরকার আসলে রিশিডিউল করা, এখন হয়তো সরকারের পক্ষে অথবা ব্যাংকগুলোর পক্ষে এই জায়গায় আর সফট কিছু স্ট্যান্স দেখানো এটা খুবই কষ্টকর। সমস্যা হচ্ছে যে আপনি যদি রিয়েলি চান এই ধরনের একটা সিচুয়েশন থেকে বেরোতে, তাহলে আপনাকে আগে জঞ্জাল পরিষ্কার করতে হবে। এখন জঞ্জালও থাকবে, আপনি আবার নতুন করে রিশিডিউলের সুযোগ করে দিবেন, সেটা আসলে প্রকারান্তরে মানে ব্যাংকিং খাতের দুর্বলতাকে আবার জিয়ে রাখা হবে। এই যে এর ভিতরে আমরা দেখতে পেলাম যে সম্ভবত গভর্নরের মহোদয়ের উদ্যোগ থেকে, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ থেকে বেশ কিছু লোনকে আবার বড় আকারের লোনকে রিশিডিউল করার সুযোগ দেওয়া হয়েছে। আমি আসলে এটার পক্ষে না। আমি এই জন্যই পক্ষে না যে এই লোন রিশিডিউল করার পিছনে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে সামনে যারা নির্বাচনে দাঁড়াবেন এদের কারো কারো হয়তো একটা সম্পর্ক থাকতে পারে, তাদের খেলাপি ঋণ থাকলে যেহেতু তারা আটকে যাবেন, সুতরাং এগুলো এখন রিশিডিউলের একটা মনে হয় সুযোগ করে দেওয়া হলো। এর পিছনে হয়তো রাজনৈতিক দলগুলোর চাপও থাকতে পারে সরকারের উপর এই সুযোগটা দেওয়ার জন্য। প্রকারান্তরে বলা যেতে পারে যে রাজনৈতিক সরকারের সময় যেমন ব্যাংক খাতগুলো চাপে ছিল, এখন দেখা যায় এই সময়কালেও আমরা সেই চাপগুলো দেখছি যারা, এবং ভবিষ্যতে এই দলগুলো যখন আবার ক্ষমতায় আসবে তখন আবার নতুন করে আবার এইগুলো চাপ সৃষ্টি হয়। রাজনৈতিক সরকারের সময় যেমন চাপের কথা বলছিলেন, সেই চাপটা কি আমরা যেটা প্রথমে আলোচনা শুরু করছিলাম, গণতন্ত্রহীনতা, গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া 14 পর থেকে, তাহলে কি রাজনৈতিক সরকার তো একটা ছিল, তখন বোর্ডগুলোর ইন্টারফারেন্সের কথা বলছিলেন, এই যে গণতন্ত্রহীনতা, জবাবদিহিহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছিল, সেই সংস্কৃতি আজকের ব্যাংকিং সেক্টরের জন্য কতটা দায়ী বা আদৌ দায়ী কিনা? না, অবশ্যই দায়ী। এটা তো অবশ্যই দায়ী যে গত ওই সময়কালের গণতান্ত্রিক পরিবেশ না থাকা। যেমন ব্যাংকিং খাতে যখন এই ধরনের কাজগুলো হচ্ছে, ডিরেক্টরদের সময় করে পরিবার থেকে ডিরেক্টরের সংখ্যা বাড়িয়ে দেওয়া, আইন সংশোধন করে বাড়িয়ে দেওয়া হলো। আবার সময়কাল বাড়ানো হলো, আবার সংখ্যাও বাড়ানো হলো। পরে যখন অনেক চাপ উঠলো তখন সংখ্যা কমিয়ে দিয়ে সময়কাল আবার বাড়ানো হলো। পরে আবার একবার এককালীন পজ দিয়েও আবার নতুন করে দাঁড়াতে পারবে, বোর্ড ডিরেক্টর হতে পারবে, সেই সুযোগ রাখা হলো। এমনকি আমার নিজের খেয়াল আছে, আমাকে ওই সময় যখন আইন সংশোধন হচ্ছে তখন পার্লামেন্টের একজন এমপি
আমাকে বলেছিলেন যে আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে বলেন, সেটা ঢুকাই দিতে পারি। আপনি চিন্তা করে দেখেন, যখন এইভাবে একটা বিল পাস হয়, যখন একটা আইন পাস হয়, তখন বুঝতে হয় যে আইন প্রণয়ন প্রক্রিয়াটা কত বেশি ব্যক্তি নিয়ন্ত্রিত এবং কত বেশি সেখানে জনস্বার্থের চেয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থকে ব্যবহার করে বিলগুলো পাস হয়। অর্থাৎ সংসদে যেখানে মূল কাঠামোটাই হচ্ছে জনস্বার্থ দেখা, ব্যক্তি স্বার্থ না দেখা, কিন্তু সংসদে এই বিলগুলো পাশের মাধ্যমেই দেখা গিয়েছে যে আসলে ব্যক্তি স্বার্থকে আসলে সেখানে এক ধরনের প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে জনস্বার্থের বিষয়টি একেবারেই মানে হারিয়ে গিয়েছে। তাহলে পলিটিক্যাল ইকোনমি ওই সময় কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতো? আমি আপনাকে একটা মানে এইভাবে বলতে চাই জিনিসটা, আমরা যদি আবারও আমি কিন্তু ফিরে যাচ্ছি, আমরা যে গণতান্ত্রিক সংস্কৃতির কথা আলাপ করছি, যে দুর্বল গণতান্ত্রিক সংস্কৃতির কথা আলাপ করছি, অথবা এই প্রক্রিয়ার ভিতরে যে যাদের ডমিনেন্সের কথা আলাপ করছি, এই প্রক্রিয়াটা কিন্তু শুধু গত 15 বছরের ইতিহাস না। এই প্রক্রিয়াটা স্বাধীনতা উত্তরকাল থেকেই ধীরে 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 এটা বেড়েছে, বরঞ্চ 15 বছরে গিয়ে এটা মহিরুহ হয়েছে। এটা এমন একটা জায়গায় হয়েছে, আমি সে সময়কালে মানে কোনো সময় মিডিয়াকে এটাও বলেছি যে সরকারও জানে না যে তাকে কে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ সরকারকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার মতো এত বড় হয়ে গিয়েছিল যে কি বলে ব্যক্তি খাতের মানে বিভিন্ন গোষ্ঠী দাঁড়িয়ে গিয়েছিল যারা সরকারকে করে। এবং আমরা সে সময়কালে সরকারের বিভিন্ন ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ম্রিয়মানতা দেখেছিলাম, যে যেখানে কঠোর অবস্থান নেওয়া দরকার অথচ আমরা দেখতে পাচ্ছিলাম সরকার সেখানে 9-6 যে সুদের হার কারা বেঁধে দিয়েছিল। হ্যাঁ, 9-6 সুদের হারের বিষয়টি দেখেন যে এটা পুরোপুরি বাইরে থেকে একটা চাপ সৃষ্টি করে এই জিনিসটি করা হয়েছিল, যেটা মোটেই আসলে এই ব্যাংকিং কাঠামোর ভিতরে মোটেই আসলে গ্রহণযোগ্য। ব্যাংকিং সেক্টরের 9-6 শুরু কি সেখান থেকেই? হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে 9-6 যে শুরু, 9-6 সেই 9-6এরই তো পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। আমি বলছিলাম যে এমন ব্যাপকতর হয়ে গিয়েছিল, গণতন্ত্রহীনতা হলেই আসলে এই জিনিসগুলো, যেমন কেউ একজন একের পর এক ব্যাংক টেক ওভার করেছে। আপনি মানে এটা তো মানে কোনোভাবেই আমরা বিশ্বাস করতে পারি না যে সরকার নির্লিপ্তভাবে এই ব্যাংকগুলো টেক ওভার হচ্ছে এবং কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না, এবং এক ধরনের মৌন সম্মতিতে এটা কথিত আছে। এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতেও রিপোর্ট আসছে যে সরকারের এজেন্সিগুলোই এই টেক ওভারের সঙ্গে তাদের করেছে। আবার যিনি রেগুলেটরের দায়িত্বে ছিলেন ওয়াচডগ হিসেবে সেন্ট্রাল ব্যাংক, তার দায়িত্ব কি ছিল? এ কারণেই আমাদের একটা বড় সাজেশন ছিল সেই সময়কালে, বাংলাদেশের মতো এত ক্ষুদ্র অর্থনীতির জন্য 62টা ব্যাংকের কিন্তু কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি এই 62টা ব্যাংকের একটা সিংহভাগই দেয়া হয়েছে এই বিগত 2010-15 সময়কালে। একটা বড় সংখ্যক সেকেন্ড থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ব্যাংক কিন্তু এই সময়কালে দেয়া হয়েছে, এবং এগুলো দেয়াই হয়েছে হলো বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্নভাবে তুষ্ট করার জন্য। আপনি কাউকে হয়তো এমপি পদে দিতে পারলেন না, আচ্ছা তাকে তাহলে তোমাকে একটা ব্যাংক দিয়ে দিলাম, এরকম টাইপেরও হয়েছে। অথবা এই ওনার সরকার থেকে ডাকছে, এই লাগবে কি না অ্যাপ্লাই করতে পারো। এই যখন একটা পরিস্থিতি হয় তখন কিন্তু সেই দেশে ব্যাংকিং খাতের স্বাস্থ্য এমনি ভঙ্গুর হওয়ার কথা। আমি নিজে যেহেতু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিজনেস কম্পিটিটিভনেসের একটা সার্ভে করি 2001 সাল থেকে, এবং আমি দেখেছি যে 2010 সালের 10-12 সাল পর্যন্ত আমাদের ব্যাংকিং খাত মধ্যম মানের একটা বিশ্বব্যাপী মধ্যম মানের একটা ব্যাংকিং খাত ছিল। মানে অন্যান্য সূচকগুলোতে আমরা অনেক দুর্বল, কিন্তু ব্যাংকিং খাতের সূচকে আমরা একটা মধ্যম মানের শক্তিশালী একটা ব্যাংকিং খাত ছিল। সেই ব্যাংকিং খাত যখন আমাদের র্যাঙ্কিং ছিল 66, 67, 130টা দেশের ভিতরে, সেই ব্যাংকিং খাত নামতে 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 101, 102, 103, 140, 45টা দেশের ভিতরে তৃতীয় শ্রেণীর একটা খাতে বা তৃতীয় শ্রেণীর দেশগুলোর একটা খাতের ব্যাংকিং খাতে পরিণত হয়েছে। এগেইন সেই গণতন্ত্রহীনতা এবং নির্বাচনের যে কারচুপির মাধ্যমে যারা ক্ষমতায় থেকে গেলেন তারা তো বিভিন্ন গোষ্ঠীকে তখন তাদেরকে হ্যাপি করে রাখতে হতো। আপনি কি মনে করছেন যে সামনে নির্বাচন পরবর্তীকালে এই ধরনের একটা নতুন গোষ্ঠীর উদ্ভব হবে না? সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গিয়েছে। মনে রাখবেন যে আমরা যে ধরনের একটা আদর্শ গণতান্ত্রিক কাঠামো, আদর্শ গণতন্ত্র ব্যবস্থা বা ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যাশা করছি, এটা যেন হঠাৎ করে মানে অলৌকিকভাবে কিছু পাওয়ার যেন প্রত্যাশা না করি। এই আমাদের ভিতরে একটা অলৌকিক প্রত্যাশা করার একটা প্রবণতা রয়েছে, এই জায়গা থেকে বেরিয়ে আসা দরকার। তার কারণ বলি, আমাদের সামগ্রিকভাবে আমাদের ভিত্তি কিন্তু খুবই নাজুক এবং খুবই দুর্বল এবং খুবই নিম্নমানের। সরি টু সে,
আমাদের অর্থনৈতিক ভিত্তি বলি, আমাদের সামাজিক ভিত্তি বলি, আমাদের সাংস্কৃতিক ভিত্তি বলি, আমাদের শিক্ষাগত ভিত্তি বলি, সবই আমাদের আন্তর্জাতিক বিচারে এগুলো আসলে খুবই নিম্নমানের। এরকম একটা নিম্নমানের ভিত্তিমূলক দেশে আপনি যাতে সোনার পাথরবাটি না খোঁজেন। এখানে যদি উন্নতি চান আসলে, তাহলে এগুলো ধারাবাহিকভাবে ধীরে ধীরে হওয়ার জিনিস। সুতরাং আমরা যাতে এটা না আশা করি যে আগামী নির্বাচনের পরে কোনো রকমের ব্যাংকিং খাতে আর কোনো রকমের খেলাপি থাকবে না, এই সরকার এসে কোনো নতুন ব্যাংক দিবে না, আবার নতুন করে কোনো অলিগার তৈরি হবে না, এত বড় প্রত্যাশা যেন আমরা না করি। আমরা যেন এতটুকুই প্রত্যাশা করি যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোই যাতে আরও মার্জ অ্যাকুইজিশন করে এগুলোকে যাতে কমিয়ে এনে আরও অল্প কিছু ব্যাংকে যেন এফিসিয়েন্ট করে, এই ব্যাংকগুলোরই যাতে খেলাপি ঋণগুলো কমে যায়, ব্যাংকগুলোতে ডিরেক্টরদের যে দৌরাত্ম্য এটা কমানোর জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়, নতুন করে যাতে আরও ব্যাংক দেওয়া, আরও তুষ্টিবাদী তৈরি করা, আবারও অভিজাততন্ত্র তৈরি করা, এই কাঠামোটা যেন আবার না যায়, এটুকুই যেন প্রত্যাশা করি। সব ঠিক হয়ে যাবে, এই ধরনের একটা সোনার পাথরবাটি যাতে আমাদের মাথায় না থাকে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টিবিএসকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।